বিগত পরীক্ষায় 10 থেকে 15 বার কিংবা 20 থেকে 30 বার কিংবা 40 থেকে 50 বার রিপিট হয়েছে এমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আজকের এই এপিসোড। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে? মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। 2, ভাষার মৌলিক অংশ বা উপাদান কয়টি? ভাষার মৌলিক অংশ বা উপাদান 4টি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে। 6, সাধু থেকে চলিত ভাষায় লিখতে কোন পদগুলোর পরিবর্তন হয়? ক্রিয়াপদ এবং সর্বনাম পদের। সাধু থেকে চলিত ভাষায় লিখতে কোন পদগুলির পরিবর্তন হয়? ক্রিয়া ও সর্বনাম পদের। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়? কারক আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। ব্যাকরণের কোন অংশে কারক আলোচনা করা হয়? কারক আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। আজকের এই ক্লাসটা শেষে আমরা দেখব যে কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু নিয়মিত আসে। 9, বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। বাক্যের ক্ষুদ্রতম একক শব্দ। 10, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষা কথাটা বললে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। 11, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। অর্ধমাত্রার স্বরবর্ণ 1টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি। দ্বি-স্বরধ্বনিযুক্ত শব্দ তৈল। দ্বি-স্বরধ্বনিযুক্ত শব্দ তৈল। পরাশ্রয়ী বর্ণ। পরাশ্রয়ী বর্ণ কি কি? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টা। একটা হচ্ছে খণ্ডত, অনুস্বার, চন্দ্রবিন্দু। খণ্ডত, অনুস্বার, চন্দ্রবিন্দু। যুক্ত বর্ণটি গঠিত হয়েছে মূর্ধন্য প্লাস মূর্ধন্য ণ। এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে মূর্ধন্য প্লাস মূর্ধন্য ণ। ক্ষীয় এর বিশিষ্ট রূপ বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক প্লাস মূর্ধন্য ষ। যুক্ত বর্ণটির বিশ্লিষ্ট রূপ হচ্ছে বর্গীয় জ যোগ ইয়। বর্গীয় জ যোগ ইয়। 20, প্রত্যেসিস এর বাংলা প্রতিশব্দ কি? আদি স্বরাগম। আদি স্বরাগম। প্রত্যেসিস এর বাংলা প্রতিশব্দ আদি স্বরাগম। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা। মধ্য স্বরলোপ ঘটেছে কোনটিতে? গামছা। মূর্ধন্য নথ্য ও সত্য বিধান কোন শ্রেণীতে অনুসৃত হয়? তৎসম শ্রেণীতে অনুসৃত হয়। নত্যবিধান ও সত্যবিধান কোন শ্রেণীতে অনুসৃত হয়? তৎসম শ্রেণীতে অনুসৃত হয়। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্ষুধা যোগ ঋত। ক্ষুধা যোগ ঋত। ক্ষুধা যোগ ঋত। তৃষ্ণার্ত এর সন্ধি বিচ্ছেদ তৃষ্ণা যোগ ঋত। তৃষ্ণার্ত। জৈনক এর সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। জৈনক। জন যোগ এক। জৈনক। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হবে রবি যোগ ইন্দ্র। খেয়াল করতে হবে রস্বই হবে, দীর্ঘই হবে না। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হবে রবি যোগ ইন্দ্র। রবীন্দ্র। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ পরি যোগ দীর্ঘই হবে। পরি যোগ ইক্ষা পরীক্ষা, কিন্তু দীর্ঘই হবে। রবীন্দ্র রস্বইকার আর পরীক্ষা দীর্ঘই। যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ যদি যোগ অপি। যদ্যপি। বহ্যুৎসব এর সন্ধি বিচ্ছেদ বহি যোগ উৎসব। বহ্যুৎসব। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বহি যোগ উৎসব।
তনি তন্নি তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ তনুযুগ দীর্ঘ ই, রস্বই নয় দীর্ঘ ই, তন্নি তনুযুগ দীর্ঘ ই। পিত্রালয় পিতৃ যুগ আলয়, পিত্রালয় পিত্রালয়ের সন্ধি বিচ্ছেদ পিতৃ যুগ আলয়। নাবিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নও যুগ ইক, নাবিক নাবিকের সন্ধি বিচ্ছেদ নও যুগ ইক, নাবিক। ভাবুক এর সন্ধি বিচ্ছেদ বউ যুগ উক, ভাবুক বউ যুগ উক, ভাবুক। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? গবাক্ষ নিপাতনে সিদ্ধ সন্ধি গবাক্ষ। নিপাতনের সিদ্ধ সন্ধি আসলে কোনো নিয়ম মানে না, তারা একটা ব্যতিক্রম ধর্মী। নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে গবাক্ষ। সন্ধি বিচ্ছেদ শব্দের সন্ধি বিশ্লেষণ হচ্ছে বিযোগ ছেদ বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দের সন্ধি হচ্ছে বিযোগ ছেদ বিচ্ছেদ। ৩৬ পদ্ধতি পদ্ধতির সন্ধি বিচ্ছেদ হচ্ছে পদ যুগ হতি, পদ্ধতি পদ যুগ হতি পদ্ধতি। উদ্যোগ উদ যুগ যোগ, উদ্যোগ উদ্যোগ উদ যুগ যোগ, উদ্যোগ। তো হচ্ছে আশ্চর্য আযুগ চর্য, আশ্চর্য আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ আযুগ চর্য। ধুলুক সন্ধি বিচ্ছেদ হলো ধীব যুগ লোক, ধুলুক ধুলুক ধীব যুগ লোক, ধুলুক। মনীষা মনীষার সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস যুগ ঈশা, তবে এটা দীর্ঘই হবে, রস্বই হবে না। মনীষা মনস যুগ দীর্ঘই মূর্ধন্যস্ব আকার, মনীষা। নিরস সন্ধি বিচ্ছেদ নি যুগ নিহ, নিহ যুগ রস, নিরস। বিসর্গ হলে উচ্চারণটা আমরা হ দিয়ে করতে পারি, যে নিহ যুগ রস, নিরস। অহরহ সন্ধি বিচ্ছেদ অহ যুগ অহ, অহ প্রথম অহর সাথে আমরা বিসর্গ দিব, তার পরবর্তী বিসর্গ হবে না। তো হচ্ছে অহরহ, অহ যুগ অহ, অহরহ। ৪২ শুদ্ধ বানান কোনটি? এখন আমরা দেখব বানানে, এতক্ষণ দেখছি আমরা হচ্ছে সন্ধি, এখন বানান দেখব। এগুলো থেকে শুরু করছে আমরা বানান। শুদ্ধ বানান কোনটি? জীবী কৃষিজীবী, আমরা জানি জীবী শব্দ দুইটাই দীর্ঘইকার হয়, কৃষিজীবী মৎস্যজীবী যে কোনো জীবী। শুদ্ধ বানান হচ্ছে কৃষিজীবী। শুদ্ধ বানান কোনটি? স্বায়ত্ত শাসন, এর পরে ব হবে, ত এর উপর ব হবে না, স্বায়ত্ত শাসন। তারপর শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ মুমূর্ষ রস্যকার দীর্ঘকার রস্যকার, এটা মনে রাখলেই হবে, রস্যকার দীর্ঘকার রস্যকার, মুমূর্ষ। শুদ্ধ বানান কোনটি? সমীচীন সমীচীনে দুইটাই দীর্ঘইকার হয়, সমীচীনে দুইটাই দীর্ঘইকার হয়। শুদ্ধ বানান কোনটি? ত্রিভুজ বোঝে ত্রিভুজের রস্যকার হয়, ত্রিভুজ। শুদ্ধ বানান কোনটি? আকাঙ্ক্ষা উম্ম ক্ষীয় হবে, অনুসার হবে না, আকাং উম্ম ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। তারপর হচ্ছে শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা বিভীষিকাতে প্রথমে রস্যইকার, তারপর দীর্ঘইকার, তারপরে আবার রস্যইকার, বিভীষিকা বিভীষিকা। শুদ্ধ বানান কোনটি? নির্নিমেষ নির্নিমেষে দুইটাই রস্যইকার হবে, মূর্ধন্যস্ব হবে, নির্নিমেষ দুইটাই রস্যইকার হবে, মূর্ধন্যস্ব হবে, নির্নিমেষ। শুদ্ধ বানান কোনটি? মরীচিকা মরি দীর্ঘইকার, মরি রস্যইকার হবে, চিকা মরীচিকা। তারপর হচ্ছে ৫১ কোনটি শুদ্ধ বানান? পিপীলিকা পিপীলিকাতে দ্বিতীয় রস্যই দীর্ঘইকার হবে, রস্যইকার দীর্ঘইকার রস্যইকার, পিপীলিকা। শুদ্ধ বানান কোনটি? দূষণ দূষণের দীর্ঘইকার হবে, দীর্ঘকার, দূষণে দীর্ঘকার, দ দীর্ঘকার দু মূর্ধন্যস্ব মূর্ধন্য ন, দূষণ। শুদ্ধ বানান কোনটি? শুশ্রূষা, এই যে এটা খেয়াল রাখতে হবে, এই শ্রোষা এটা কিন্তু উপর দিকে থাকবে, শুশ্রূষা। তারপর হচ্ছে শুদ্ধ বানান কোনটি? মোহর মোহ, মো দুইটাই রস্যকার হবে আর দুইটাই হরস্যকার এরকম করে হবে, মোহর মোহ। শুদ্ধ বানান কোনটি? গৃহিণী মূর্ধন্য দীর্ঘইকার হয়, লাস্টে মূর্ধন্য দীর্ঘইকার হয়, গৃহিণী। শুদ্ধ বানান ৫৬ শুদ্ধ বানান কোনটি? নিশি তিনি নিশির দীর্ঘইকার দুইটা রস্যইকার, তো প্রথমটা রস্যইকার, দ্বিতীয়টা দীর্ঘইকার, তৃতীয়টা রস্যইকার, চতুর্থটা দীর্ঘইকার। নিশি তিনি দুইটা রস্যইকার দুইটা দীর্ঘইকার। শুদ্ধ বানান
শুচিস্মিতা, শুচিস্মিতাতে দুইটা তালিবাস স্বর উপর রস্যকার হয়, তালিবাস স্বর রস্যকার সু, চ রস্যইকার, দন্তাস্বয় ময় রস্যইকার তয়াকার, শুচিস্মিতা। শুদ্ধ বানান কোনটি? আদ্যাক্ষর দেওয়া থাকতে পারে অধ্যক্ষর, অধ্যক্ষর না, আমরা দিব আদ্যাক্ষর। দ জফল আকার, এই আকারটা অনেক সময় দেওয়া থাকে না, আমরা খেয়াল করব আদ্যাক্ষর কিয় র, আদ্যাক্ষর। শুদ্ধ বানান শিরশ্ছেদ, যেন দুইটা তালিবাস্য হবে, এই তালিবাস্যটা প্রায়ই থাকে না, আমরা খেয়াল করতে হবে তালিবাস্যর সাথে চ থাকে। তো শিরশ্ছেদ, শুদ্ধ বানান হচ্ছে শিরশ্ছেদ। শুদ্ধ বানান পসারিণী, পসারিণী, রি মূর্ধন্য ন দীর্ঘইকার নি হবে, পসারিণী, পসারিণী। শুদ্ধ বানান অভ্যন্তরীণ, প্রশ্নে দেওয়া থাকবে আভ্যন্তরীণ, আমরা আভ্যন্তরীণকে অ্যাভয়েড করতে হবে, আমরা লিখব অভ্যন্তরীণ। অবয় জফলা দন্তান্নয় থ র দৈর্ঘ্যইকার রি মূর্ধন্য ন, অভ্যন্তরীণ। শুদ্ধ বানান শারীরিক, একটা প্রথমটা দীর্ঘইকার, দ্বিতীয়টা রস্যইকার হবে, শারীরিক। শুদ্ধ বানান অতিথি, দুইটাই রস্যইকার হবে, প্রথম হচ্ছে তিনের তারপর লিখব তৃতীর্থ। অতিথি, অতিথি, দুইটাই রস্যইকার, অতিথি। তারপর হচ্ছে 64 নাম্বার, 64 নাম্বার শুদ্ধ বানান শান্ত না। তো আমরা যদি মনে না রাখতে পারি শান্তব না, ব উচ্চারণটা করতে পারি যাতে লেখার সময় মনে মনে, শান্তব না, শান্ত না, ব ত এর উপর ব হবে, ত এর উপর ব, শান্ত না। তারপর হচ্ছে শুদ্ধ বানান দধিচি, প্রথম দ্বিতীয় দুইটা একটা রস্যইকার, একটা দীর্ঘইকার হবে, দ দি চি, প্রথমে দীর্ঘইকার তারপর রস্যইকার, দধিচি। তা বাংলা ভাষায় শুদ্ধ শুদ্ধ শব্দ ভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? এখন আমরা শব্দ নিয়ে কথা বলবো। বাংলা ভাষা শব্দ ভাণ্ডারকে 5টি, যদি 5টি থাকে 5টি দিব, 5টি না থাকলে 4টি দিব, 4টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? অর্থগতভাবে বাংলা শব্দ 3 প্রকার। অর্থগতভাবে বাংলা শব্দ হচ্ছে 3 প্রকার। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। তারপর হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ হাত, চাঁদ, হাত। তারপর গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি হচ্ছে অর্ধতৎসম, গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ, গিন্নি অর্ধতৎসম শব্দ। দেশি শব্দের উদাহরণ কোনটি? কোলা, দেশি শব্দের উদাহরণ হচ্ছে কোলা। মহকুমা কোন ভাষা থেকে এসেছে? মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, মহকুমা শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। তারপর হচ্ছে চশমা, চশমা শব্দটি পার্সি ভাষা থেকে এসেছে, চশমা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে, চশমা শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে। 74 নাম্বার পেয়ারা, পেয়ারা প প পর্তুগিজ, মনে রাখা যায় সহজেই, প প পর্তুগিজ। পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে, কোন ভাষার শব্দ? পর্তুগিজ ভাষার শব্দ। পর্তুগিজ শব্দ কোনটি? আনারস, আনারস পর্তুগিজ ভাষার শব্দ। হরতাল, হরতাল গুজরাটি, গুজরাটি ভাষা, হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি ভাষার শব্দ। বাবা, বাবা কোন ভাষার শব্দ? বাবা হচ্ছে তুর্কি ভাষার শব্দ। কাচি কোন ধরনের শব্দ? কাচি হচ্ছে তুর্কি শব্দ, কাচি তুর্কি শব্দ। লুঙ্গি কোন ভাষা থেকে আগত? লুঙ্গি হচ্ছে বর্মী ভাষা বা বার্মিজ। তারপর হচ্ছে রিক্সা ও সুনামি, রিক্সা ও সুনামি কোন ভাষা থেকে এসেছে? রিক্সা ও সুনামি জাপান থেকে এসেছে, রিক্সা ও সুনামি জাপান থেকে এসেছে, জাপানি ভাষার শব্দ। যুগরুর শব্দ কোনটি? জলদ, যুগরুর শব্দ জলদ। 82 বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। এই প্রশ্নটা কমপক্ষে 100 বার রিপিট হয়ে আছে বিগত পরীক্ষাগুলোতে। আদিত্য ও সবিতা, আদিত্য ও সবিতা কার সমার্থক শব্দ? সূর্যের সমার্থক শব্দ হচ্ছে আদিত্য ও সবিতা। সূর্যের সমার্থক শব্দ কোনটি? মিহির, সূর্যের সমার্থক শব্দ হচ্ছে মিহির। আগুনের সমার্থক শব্দ কোনটি? অনল, আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। কিরণ শব্দের সমার্থক শব্দ, কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অংশু। পৃথিবীর সমার্থক শব্দ, পৃথিবীর সমার্থক শব্দ হচ্ছে বসুধা।
কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অংশু। পৃথিবী শব্দের সমার্থক শব্দ হচ্ছে বসুধা। শশাঙ্ক, শশাঙ্ক সমার্থক শব্দ সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। শশাঙ্কের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। অফলাপ, অফলাপ, অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অপলাপ, এখন আমরা দেখব হচ্ছে অর্থ, শব্দ অর্থ, সমার্থক শব্দ এগুলা। তো অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, অস্বীকার, অপলাপ অস্বীকার। পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সারণী। পথ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সারণী। উপরোধ, উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। আমরা দেখব 92 নম্বর প্রশ্ন, শিষ্টাচার। শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। শিষ্টাচার এর সমার্থক শব্দ হচ্ছে সদাচার। নৈসর্গিক এর বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। নৈসর্গিক মানে হচ্ছে প্রাকৃতিক, আর তার বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম। ঐহিক এর বিপরীত শব্দ পারত্রিক। এই শব্দে এই প্রশ্নটা প্রায়ই এসে থাকে। মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখর। মৌন, মুখর, এই শব্দগুলো কিন্তু আমরা পড়তেছি বিপরীত শব্দ। মৌন শব্দের বিপরীত শব্দ হচ্ছে মুখর। সৌম্য, সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। সৌম্য মানে হচ্ছে মার্জিত, আর তার বিপরীত শব্দ হচ্ছে উগ্র। অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। অনুরাগ, বিরাগ। অনুগ্রহ এর বিপরীত শব্দ নিগ্রহ। অনুগ্রহ এর বিপরীত শব্দ হচ্ছে নিগ্রহ। অর্বাচীন এর বিপরীত শব্দ প্রাচীন। অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। অমৃত এর বিপরীত শব্দ গরল। অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল। অমৃত মানে কি? জান্নাতি খাবার, এটার আমরা অমৃত বলতে পারি। আর গরল মানে হচ্ছে বিষ। অমৃত মানে যে সকল খাবার খেলে মানুষ মরে না, এগুলো হচ্ছে অমৃত। আর যেগুলো খেলে মানুষ মারা যায়, এটা হচ্ছে গরল, বিষ। অলিক এর বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। অলিক শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। অলিক এর বিপরীত শব্দ হচ্ছে বাস্তব। আদিষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ। আদিষ্ট, নিষিদ্ধ মানে আদেশ দেওয়া হয়েছে, নিষেধ করা হয়েছে, বিপরীত শব্দ। এখন আমরা দেখব হচ্ছে 103 নাম্বার প্রশ্ন। 103 নাম্বার, নন্দিত এর বিপরীত শব্দ অর্থ হচ্ছে নিন্দিত। নন্দিত, নিন্দিত। প্রসন্ন এর বিপরীত শব্দ হচ্ছে বিষণ্ণ। প্রসন্ন, বিষণ্ণ। মনীষা এর বিপরীত শব্দ, মনীষা এর বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ। মনীষা নির্বোধ মানে মনুষ্যত্ব আছে, নির্বোধ মনুষ্যত্ব নয়। ঔদ্ধত্য, ঔদ্ধত্য এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়, মানে হচ্ছে উগ্র। ঔদ্ধত্য মানে হচ্ছে উগ্র, আর তার বিপরীত শব্দ হচ্ছে বিনয়। ঘাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন। ঘাতক এর বিপরীত শব্দ মহাজন। গৃহী মানে ঘরে, আর সন্ন্যাসী মানে ঘরে নয়। গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী। সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয়। চঞ্চল এর বিপরীত শব্দ অবিচল। চঞ্চল, অবিচল। চপল শব্দের বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর। চপল, গম্ভীর। চপল মানে কি? চঞ্চল, চলাফেরা বেশি করে, বেশি কথা বলে। আর গম্ভীর মানে হচ্ছে কি? কম কথা বলে, এরকম। বিদিত, বিদিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। বিদিত মানে জানা, আর অজ্ঞাত মানে কি? অজানা। তো বিদিত শব্দের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত। তিমির শব্দের বিপরীত শব্দ আলো। তিমির মানে অন্ধকার, আর বিপরীত শব্দ হচ্ছে আলো। ক্ষীয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কিল। নির্মল, পঙ্কিল। অ্যানেক্সি, অ্যানেক্সি, অ্যানেক্সি এর শব্দের বাংলা পরিভাষা কোনটি? ঘুরপত্র। ANNEXE এর পরিভাষা, বাংলা পরিভাষা হচ্ছে ঘুরপত্র। ওকে, এখন আমরা দেখব 117 নম্বর প্রশ্ন। এগুলো হচ্ছে শব্দ অর্থ, পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দগুলো আমরা দেখব। ভেলজ অর্থ হচ্ছে গীতিকা। ভেলাড অর্থ হচ্ছে গীতিকা। কম্পারেটিভ, কম্পারেটিভ এর পরিভাষা হচ্ছে তুলনামূলক। কম্পারেটিভ, তুলনামূলক। সাবকনশিয়াস এর পরিভাষার শব্দ হচ্ছে অবচেতন। সাবকনশিয়াস, অবচেতন। সুখ, সুখ শব্দের বিপরীত শব্দ হচ্ছে সারি। সুখ শব্দের বিপরীত শব্দ সারি। তারপর হচ্ছে কুহক, কুহক। কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ আমরা
দেখবো স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুহ কুহকিনী, রস্বইকার দীর্ঘইকার, কুহক কুহকিনী। স্ত্রীবাচক শব্দ। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক নাটিকা আরও রয়েছে, যেমন গায়িকা, নায়িকা, এগুলো হচ্ছে ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক নাটিকা। লিঙ্গান্তর হয় না, লিঙ্গান্তর হয় না, আমরা লিঙ্গ দেখবো এখন। লিঙ্গান্তর হয় না কোনটি? কবিরাজ, কবিরাজ লিঙ্গান্তর হয় না। বৃষ্টি পড়ে ঠাপুর ঠুপুর, এখানে ঠাপুর টুপুর কোন শব্দ? অব্যয়। বৃষ্টি পড়ে ঠাপুর টুপুর, এখানে ঠাপুর টুপুর কোন পদ? ঠাপুর টুপুর হচ্ছে অব্যয় পদ। এখন আমরা দেখব হচ্ছে সংখ্যাবাচক শব্দ। আমরা জানি সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার, অঙ্কবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। তারপর কি কি আছে? যেমন হচ্ছে অঙ্কবাচক শব্দ, অঙ্কবাচক শব্দ হচ্ছে 3, 21, এগুলো হচ্ছে কি অঙ্কবাচক শব্দ। তারপর গণনাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার, অঙ্কবাচক, গণনাবাচক, পূরণবাচক, তারিখবাচক। অঙ্কবাচক হচ্ছে 21, 22, 23, 24 এগুলা। আর পরিমাণবাচক, গণনাবাচক হচ্ছে, গণনাবাচক পরিমাণবাচক একই অর্থ প্রকাশ করে। গণনাবাচক যা, পরিমাণবাচক তা। তা হচ্ছে 21, 3 এরকম বানান করে লিখলে এগুলোকে বলা হয় পরিমাণবাচক। পূরণবাচক মানে হচ্ছে গিয়ে, পূরণবাচক একবিংশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দ্বাদশ, এগুলো হচ্ছে গিয়ে পূরণবাচক। আর তারিখবাচক হচ্ছে 21, তেসরা, দোসরা, পহেলা, এগুলো হচ্ছে তারিখবাচক। এখন আমরা দেখব 226 নম্বর প্রশ্ন। টি, টা, খানা, টি, টা, খানা, জন ইত্যাদি কি? ইত্যাদি হচ্ছে পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক অর্থাৎ অন্য পদের সাথে যুক্ত হয়, এগুলা অন্য পদের সাথে যুক্ত হয়, এগুলাকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। তারপর হচ্ছে সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে, সমাস ভাষাকে সংক্ষেপ করে, অথবা সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে? সমাসের রীতি এসেছে, সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাস দন্তাস্য দন্তাস্য, মনে রাখবে। সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে। সমাস প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। যে যে পদে সমাস হয় তাদেরকে, তাদের প্রত্যেকটিকে বলে সমাস সমান পদ। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমাস সমান পদ। তারপর হচ্ছে কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন, ভাই ও বোন এটাকে বলে ভাই বোন দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাস? দ্বন্দ্ব সমাস হচ্ছে অহি নকুল, অহি নকুল। অহি নকুল মানে হচ্ছে সাপ আর ব্যাজ। কোনটি দ্বন্দ্ব সমাস? অহি নকুল। তারপর হচ্ছে মৌমাছি, মৌমাছি হচ্ছে, মৌমাছি কোন সমাস? আচ্ছা, এটা ভুল হয়ে গেছে। অরুণ রাঙা কোন সমাস? অরুণ রাঙা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস অরুণ রাঙা। আচ্ছা, তো উপমান ও কর্মধারয় মানে হচ্ছে যে সমাসগুলো সত্য, যেমন অরুণও হচ্ছে গিয়ে লাল, রাঙা অর্থ লাল, দুইটা সত্য, দুইটাই কি সত্য। যদি সত্য নির্দেশ করে তাহলে উপমান হবে। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে কর্মধারয় সমাস, মহর্ষি কর্মধারয় সমাস। চাঁদমুখ কোন সমাস? চাঁদমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, চাঁদ মুখ উপমিত কর্মধারয় সমাস। 137 খোদিত পাষাণ, খোদিত পাষাণ কোন সমাস? কর্মধারয় সমাস, খোদিত পাষাণ কর্মধারয় সমাস। জজ সাহেব কোন সমাস? জজ সাহেব হচ্ছে কর্মধারয় সমাস। যিনি তিনি থাকলে এটা হবে কর্মধারয় সমাস। তারপর হচ্ছে কোন সমাসে বিভক্তি লোপ হয় না? অলোক সমাসে, অলোক সমাসে বিভক্তি লোপ হয় না, মানে হচ্ছে বিভক্তি থাকে, যেমন দেশে বিদেশে এরকম। বিস্ময়াপন্ন, বিস্ময়াপন্ন এর বেশ বাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন, বিস্ময়াপন্ন বিস্ময়কে আপন্ন। অনুচিত কোন সমাস? অনুচিত হচ্ছে তৎপুরুষ সমাস, অনুচিত তৎপুরুষ সমাস।
নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত শব্দ? নবান্ন হচ্ছে সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ। সমাস প্রক্রিয়ায় গঠিত শব্দ হচ্ছে নবান্ন। লাঠা লাঠি কোন সমাস? বহুব্রীহি সমাস। লাঠা লাঠি হচ্ছে বহুব্রীহি সমাস। আরও রয়েছে এরকম, যেমন হচ্ছে কানাকানি, লাঠালাঠি, মারামারি, এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। উপকথা, উপকথা কোন সমাস? অব্যয়ীভাব সমাস। উপকথা অব্যয়ীভাব সমাস। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? কোন সমাসে? নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর, দেশান্তর এটা ব্যাস বাক্য হয় না, তবে এগুলোকে করতে হয় এরকম অন্য দেশ। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, তা হচ্ছে উপসর্গ। উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, নতুন অর্থ প্রদান করতে পারে। এটা আমরা উপসর্গ পড়ব এখন। 148 নম্বর প্রশ্ন, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? অজ, অতি। খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ, অতি। খাঁটি বাংলা উপসর্গ 21টি। খাঁটি বাংলার উপসর্গ 21টি। সংস্কৃত উপসর্গ 20টি। অপমান শব্দের অপ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে, অর্থাৎ অপমান মান অপমান, তো এই অপ শব্দটা হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। বিদেশি, বিদেশি, বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ হচ্ছে বেকার। বে হচ্ছে বিদেশি উপসর্গ, বেকার, বেকার। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ বেকার। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু বলে। শব্দের মূল অংশকে বলে প্রকৃতি। শব্দের মূল অংশকে বলে প্রকৃতি, ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। তারপর হচ্ছে ধোলনা। ধোলনা এর প্রকৃতি প্রত্যয় কি? ধোল যোগ অনা, ধোলনা। ধোল যোগ অনা, ধোলনা। তারপর হচ্ছে শুদ্ধ। শ্রদ্ধা। শ্রদ্ধা এর প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রদ যোগ দা যোগ অ যোগ আ। শ্রদ যোগ দা, শ্রদ যোগ দা যোগ অ যোগ আ, শ্রদ্ধা। সর্বাঙ্গীন এর প্রকৃতি প্রত্যয় সর্ব যোগ ঘীন, অঙ্গীন। সর্ব যোগ ঘীন, সর্বঙ্গীন, সর্বাঙ্গীন। তারপর হচ্ছে মরি মরি কি সুন্দর প্রবাদের রূপ। এখানে মরি মরি কি অর্থে? অনন্যই অব্যয়, অনন্যই অব্যয়। এখানে মরি মরি হচ্ছে অনন্যই অব্যয়। তারপর হচ্ছে কোনটি অনুজ্ঞা প্রকাশক? অনুজ্ঞা প্রকাশক হচ্ছে তুমি যাও, তুমি যাও। কাউকে আদেশ বোঝালে, আদেশ উপদেশ বোঝালে এটাকে অনুজ্ঞা বলে। এটাকে আমরা বলবো যে তুমি যাও, এটা একটা অনুজ্ঞা প্রকাশক। তারপর হচ্ছে কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক 6 প্রকার। তারপর হচ্ছে বুলবুলিতে ধান খেয়েছে বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? তো বুলবুলি তো মেন খাওয়ার কাজটা কে করছে? বুলবুলি, এই কারণে বুলবুলি হচ্ছে কর্তৃকারকে সপ্তমী। এ ও তে এটা হচ্ছে সপ্তমী। আর বুলবুলি খাওয়ার কাজ করছে, এই কারণে বুলবুলি হচ্ছে কর্তৃকারক, কর্তৃকারকে সপ্তমী। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, কারক ও বিভক্তি নির্ণয় করো। ভাইয়ে ভাইয়ে যদি দুইটা জিনিস মিলে একটা কাজ করে তখন বলে কর্তায়, কর্তায় সপ্তমী, তো তারা কাজ করছে, মিলের কাজটা করছে ভাই ভাই, এই কারণে কর্তায় সপ্তমী। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, কর্তায় সপ্তমী। আমার ঘানের মালা আমি করব কারে দান। বাক্যে খারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। খারে দান, খারে শব্দটি হচ্ছে বাক্যে, খারে শব্দটি হচ্ছে কর্মে সপ্তমী। গরু জনে ভক্তি কর, গরু জনে ভক্তি কর কোন কারকে কোন? সম্প্রদান কারক। কারণ সম্প্রদান কারক বলতে বোঝায় যেগুলোকে আবার ফিরিয়ে নেওয়া যায় না। যেমন ভিক্ষুকে ভিক্ষা দিলে আমরা আর ফিরিয়ে নিই না, কাউকে শ্রদ্ধা করলে শ্রদ্ধা আবার কারো কাছ থেকে ফিরিয়ে নেই না। এগুলোকে যেগুলো দিয়ে দিয়ে একবারে দিয়ে দিই, এগুলো কখনো ফেরত নেয় না, এগুলোকে বলা হচ্ছে সম্প্রদান কারক। তো গুরুজনে বিভক্তি ভক্তি করো সম্প্রদান কারক। মেঘে বৃদ্ধি হয়, মেঘে বৃদ্ধি হয় কারক বিভক্তি নির্ণয়করণ। তো মেঘে বৃদ্ধি হয় অপাদান কারক, অর্থাৎ মেঘ থেকে বৃদ্ধি হয়, হতে থেকে, এগুলো বোঝালে হচ্ছে অপাদান কারক। তারপর হচ্ছে 165 নম্বর প্রশ্ন, সব ঝিনুকে মুক্তা মেলে না।
সব ঝিনুকে মুক্তা মিলে না, কোন কারকের মধ্যে? তাহলে হতে থেকে, ঝিনুকটা আমরা, মুক্তাটা আমরা ঝিনুক থেকে নেই, এই কারণে এটা আলাদা বোঝায়, আলাদা বোঝালে হচ্ছে অপাদান কারক। সব ঝিনুকে মুক্তা মিলে না, অপাদান কারক। তিলে তৈল হয়, কারক বিভক্তি নির্ণয়করণ। তো তিলে তৈল হয় অর্থাৎ তিল থেকে হয়, তিল থেকে যেটা আলাদা করা হয় এটা হচ্ছে অপাদান কারক। তিলে তৈল হয় অপাদান কারকে সপ্তমী, অপাদান কারকে সপ্তমী। আলোয় আদার খাটে, আলোয় আদার খাটে অধিকরণ কারক, অধিকরণে সপ্তমী। আলোয় আদার খাটে, কোন কারক বিভক্তি? কারক বিভক্তি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী। পড়াশোনায় মন ধাও, কারক বিভক্তি নির্ণয়করণ, তা হচ্ছে অধিকরণ কারক। পড়াশোনায় মন ধাও অধিকরণ কারক, অধিকরণে সপ্তমী। পড়াশোনায় মন ধাও অধিকরণে সপ্তমী। তারপর হচ্ছে আজকে নগদ কালকে ধার, আজকে নগদ কালকে ধার কোন ধরনের বাক্য? এটা অধিকরণে দ্বিতীয়া, অধিকরণে দ্বিতীয়া। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায় অধিকরণে সপ্তমী কারক। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে শব্দটি হচ্ছে অধিকরণে সপ্তমী। তারপর হচ্ছে সার্থক বাক্যের গুণ নয় কোনটি? আসক্তি, আসক্তি হবে, তো আসক্তি কোনো গুণ নয়। আমরা এখন দেখব বাক্যের গুণ বা গুণাবলী। তো আমরা জানি সার্থক বাক্যের তিনটি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আসক্তি নয় কিন্তু। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। আমরা জানি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক। 174 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বাক্য? কোনটি? তাহার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। এই প্রশ্নটা বারবার রিপিট হয়। আমি তার কথা শুনে আশ্চর্যান্বিত হলাম, আশ্চর্যান্বিত হবে। কোনটি শুদ্ধ বাক্য? আমার কথায় প্রমাণিত হলো, কিন্তু দেওয়া থাকতে পারে প্রমাণ হলো, কিন্তু লিখতে হবে প্রমাণিত হলো, যেটা থাকবে যে প্রমাণিত, এটি উত্তর হবে। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটিতে কোন দোষ? বাহুল্য দোষ, বাহুল্য দোষ। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটিতে বাহুল্য দোষ, অর্থাৎ শিক্ষকগণ বলতে বোঝায় সকল শিক্ষক, এই কারণে এই সকল শব্দটা এক্সট্রা দেওয়া হয়েছে, এটা বাহুল্য দোষ। সাপের খোলস বাক্য সংকোচন কি? নির্মুখ। সাপের খোলস বাক্য সংকোচন হচ্ছে নির্মুখ। যার দুই হাত সমানে চলে তাকে কি বলে? সব্যসাচী। যার দুই হাত সমানে চলে তাকে বলে সব্যসাচী। যে আপনার রং লুকায় তাকে এক কথায় কি বলে? বর্ণচোরা। যার প্রকৃত রং ধরা যায় না তাকে বলে বর্ণচোরা। যার আগমনে কোনো তিথি নেই তাকে এক কথায় বলে অতিথি। এগুলো আমরা করতেছি হচ্ছে এক কথায় প্রকাশ। যার আগমনে কোনো তিথি নেই তাকে এক কথায় বলে অতিথি। যে কর্মে যার ক্লান্তি নেই এক কথায় বলে অক্লান্ত কর্মী। 181 নাম্বার প্রশ্ন। 182, যিনি বক্তৃতা দানে পটু এক কথায় তাকে বলে বাঘী। ব আকার বাঘ, হয় ময় সংযুক্ত দীর্ঘ ইকার, বাঘী। যার কণ্ঠে কষ্টে লাভ করা যায়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, দুর্লভ। যা সহজে অতিক্রম করা যায় না, দৌরতিক্রম্য, দৌরতিক্রম্য। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী, অবিসংবাদী। যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদী। কোনোভাবেই নিবারণ করা যায় না এমন অনিবার্য, যা কোনোভাবেই নিবারণ করা যায় না তাকে এক কথায় বলে অনিবার্য। যে জমিতে ফসল জন্মায় না তাকে বলে হচ্ছে ঊষর। যে জমিতে ফসল জন্মায় না তাকে বলে ঊষর। যা চিরস্থায়ী নয় তা হচ্ছে নশ্বর। যা চিরস্থায়ী নয় তা হচ্ছে নশ্বর। যা স্থায়ী নয় তাকে বলে অস্থায়ী। যা স্থায়ী নয় তাকে বলে অস্থায়ী। যা চিরস্থায়ী নয় তাকে বলে নশ্বর। যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব। পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব। ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি তাকে ব্যয়কুণ্ঠ বলে। যিনি ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন তাকে বলে ব্যয়কুণ্ঠ। যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা দীপ্তি পাচ্ছে এক কথায় বলে দেদীপ্যমান। 192 নম্বর প্রশ্ন।
উপকারীর অপকার করে যে কৃতঘ্ন, উপকারীর উপকার করে যে অপকার করে যে তাকে বলে কৃতঘ্ন। অক্কির সমীপে সমক্ষ, অক্কির সমীপে সমক্ষ কোন বাগধারাটি মারা যাওয়া অর্থে ব্যবহৃত? মারা যাওয়া মানে হচ্ছে অক্কা পাওয়া, অক্কা পাওয়া মানে হচ্ছে মারা যাওয়া। এই প্রশ্নটাও কিন্তু বারবার রিপিট হয়। কোনটি ভাগ দ্বারা বোঝায়? শিরের সংক্রান্তি, আর শিরের সংক্রান্তি ভাগ দ্বারা বোঝায়, এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। গুফ খেজুরে নিতান্তই অলস, গুফ খেজুরে শব্দ দ্বারা বোঝানো হয় নিতান্তই অলস। শরতের শিশির বাগধারার অর্থ, শরতের শিশির বাগধারাটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু, শরতের শিশির সুসময়ের বন্ধু। তারপর হচ্ছে গৌরচন্দ্রিকা, অর্থ হচ্ছে ভূমিকা, গৌরচন্দ্রিকা শব্দের অর্থ হচ্ছে ভূমিকা। অরণ্যে রুদন, অরণ্যে রুদন মানে হচ্ছে বৃথা চেষ্টা করা, অরণ্যে রুদন মানে বৃথা চেষ্টা করা। আট কপালে শব্দের অর্থ হচ্ছে মন্দভাগ্য। অন্দি সন্ধি এর অর্থ হচ্ছে গোপন তত্ত্ব, অন্দি সন্ধি এর অর্থ হচ্ছে গোপন তত্ত্ব। পটল তোলা মারা যাওয়া, পটল তোলা মারা যাওয়া। 103 নম্বর প্রশ্ন, এই পেজটিতে আমরা শেষ করে ফেলব। 203 একাদশী বৃহস্পতি শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়, একাদশী বৃহস্পতি সৌভাগ্যের বিষয়। তারপর হচ্ছে রাবণের চিতা, রাবণের চিতা শব্দের অর্থ হচ্ছে চির অশান্তি, রাবণের চিতা চির অশান্তি। তারপর হচ্ছে চাঁদের হাট, ও রাম গরুরের ছানা, তার শব্দটির অর্থ হচ্ছে গোমরামুখো লোক, গোমরামুখো লোক রাম গরুরের ছানা। চাঁদের হাট, চাঁদের হাট মানে আত্মীয়দের সমাগম। চক্ষু দান করা মানে হচ্ছে চুরি করা। 99 ধাক্কা শব্দটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি, 99 ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি। তামার বিষ, তামার বিষ শব্দটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব, তামার বিষ শব্দের অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। তারপর হচ্ছে কোনো কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে? মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে। মাথা খাটিয়ে কাজ করো, অর্থাৎ বুদ্ধি খাটিয়ে কাজ করো, মাথা খাটিয়ে কাজ করো মানে কি বুদ্ধি খাটিয়ে কাজ করো, এখানে মাথা দ্বারা বুদ্ধি বোঝানো হয়েছে। বিরাম চিহ্নের প্রবর্তককে, বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিরাম চিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ছন্দ কত প্রকার? বাংলা ছন্দ হচ্ছে 3 প্রকার, বাংলা ছন্দ 3 প্রকার। আমাদের আজকের এপিসোড এখানেই শেষ।